আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ির ২য় ক্লাসে। তো চলো শুরু করা যাক। তো দেখো তোমাদের ৭৪ পেজে যে জোড়ায় কাজটি আছে সেটি হচ্ছে উপরের ছকটি পর্যবেক্ষণ করে শান্তার কিস্তি সংখ্যা এবং মোট জমার মধ্যে সম্পর্ক খুঁজে বের করে লিখো। অর্থাৎ এই ছকে বা এই ফাঁকা জায়গায় লিখতে হবে। তো দেখো এটাকে যদি তোমরা বের করতে চাও তাহলে শান্তার প্রতি মাসে সঞ্চয় কয় টাকা? ২০০ টাকা। মানে শান্তা প্রত্যেক মাসে ২০০ টাকা সঞ্চয় করে এই ২০০ টাকাকে সে ব্যাংকে জমা রাখে। শান্তা প্রত্যেক মাসে কত টাকা ব্যাংকে জমা রাখে? ২০০ টাকা। বা তুমি এটাকে এভাবে বলতে পারো শান্তার প্রত্যেক কিস্তি কত? শান্তার প্রত্যেক কিস্তি হচ্ছে ২০০ টাকা। অর্থাৎ ১ মাস থেকে ১ মাস শেষে শান্তা মোট কয় টাকা জমা করে? ১ মাস শেষে শান্তা মোট জমা করে হচ্ছে ১০০। এটা হচ্ছে তার ১ম এ জমা রাখতে হয়। মানে প্রারম্ভিক জমা। তুমি যদি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাও তো তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে তারপর খুলতে হয়। সেইটা হচ্ছে এই ১০০ টাকা। এই ১০০ পরিমাণ টাকা দিলেই তোমাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে দিবে। তো ১০০ টাকা হচ্ছে ওই ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য যেটা লাগে, এটা তোমার মেইন অ্যাকাউন্টে জমা থাকবে। আর হচ্ছে তোমার ওই যে কিস্তি দিবা, ১ম মাসের যে কিস্তি সেটা হচ্ছে ৳২০০ টাকা। তো ১ মাস শেষে তোমার মোট জমা হচ্ছে এই ৳৩০০ টাকা। তো এখন ৳৩০০ টাকাকে তুমি কি লিখতে পারো? প্রারম্ভিক জমা যোগ ১ মাসের সঞ্চয়। এরপর দেখো ২য় মাস শেষে জমা। দেখো ১ মাস শেষে তোমার কিন্তু ৳৩০০ টাকা জমা হয়ে যাচ্ছে। এরপর ২য় মাসে তুমি হচ্ছে আরো ৳২০০ টাকা জমা করবা। তাহলে ৩০০ যোগ ২০০ সমান ৫০০। আরেকটা জিনিস বলে নেই যে এই ক্লাসটি করার জন্য তোমাকে অবশ্যই আগের ক্লাসটি করে নিতে হবে। নাহলে তুমি এটা বুঝতে অনেকটা কষ্ট হবে। তো দেখো তাহলে ২য় মাস শেষে জমা কত? ২য় মাস শেষে জমা হচ্ছে এই ৳৩০০ টাকা তো ১ম মাসে তার জমা রইছে। আর এই মাসে মানে ২য় মাসে সে আবার ৳২০০ টাকা কিস্তি দিবে না? বা সেটা হচ্ছে তাহলে মোট হচ্ছে কত? ৫০০। তাহলে এই ৫০০ কে তুমি এভাবে লিখতে পারো ৳১০০ টাকা তার প্রারম্ভিক জমা। তুমি জাস্ট সম্পর্ক বের করতেছো। ৳১০০ টাকা তার প্রারম্ভিক জমা যোগ ২ গুণ ২০০। এখন দেখো ৳২০০ টাকা তো সে ১ম মাসে প্রত্যেক মাসে কিস্তি দেয় বা প্রত্যেক মাসে সঞ্চয় করে। তো দেখো এই ২০০ গুণ এখানে ২য় মাস তো ২ গুণ করতেছে। দেখো ৩য় মাসে যদি বের করো, ৩য় মাস শেষে জমা, ৩য় মাস শেষে কত জমা হবে? দেখো ২য় মাসে তোমার ৫০০ জমা হয়েছে। তো ৩য় মাসে এই ৫০০ র সাথে আরো ২০০ যোগ হবে। তাহলে কত হচ্ছে? ৭০০। ৫০০ যোগ ২০০ ৭০০। তো এটাকে তুমি এভাবে লিখতে পারো ১০০ যোগ ৩ গুণ ২০০। তাহলে ৬০০ যোগ ১০০ ৭০০ কিন্তু হচ্ছে। এখন এটাকে বলা যায় প্রারম্ভিক জমা যোগ ৩ গুণ প্রতি মাসের সঞ্চয়। এখন তোমরা বলবা যে এটাকে আমরা এমনেই কেন লিখলাম? যে ৭০০ রে এমনেই কেন লিখতে হবে? একটা জিনিস কি তুমি এখানে সম্পর্ক বের করছো। এখন দেখো তুমি যদি এখানে ১০০ যোগ ৩ গুণ ২০০ লিখো এখানে একটা অনেক সুন্দর সম্পর্ক হয়। দেখো এই ১০০ টাকা কিন্তু তুমি ১ম এ জমা দিছো। আর এই ২০০ টাকা কিন্তু তুমি প্রত্যেক মাসে জমা দিচ্ছ। আর এই ৩ কিন্তু মাসের সংখ্যা। শিক্ষার্থীরা এই ৩ কিন্তু মাসের সংখ্যা। আর এই মাসের সংখ্যাকে তুমি কিস্তির সাথেও তুলনা করতে পারো যে তুমি ১ মাস পরই তো কিস্তি দিচ্ছ। তো ৩য় মাসে তুমি ৩য় কিস্তি দিবা। ১ম মাসে তুমি ১ম কিস্তি দিয়েছো। তো দেখো এখন তুমি একটা সূত্র বা যোগসূত্র খুঁজে পাচ্ছ না যে এই কিস্তির সংখ্যা মোট জমার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা? তো দেখো কিস্তির সংখ্যা হচ্ছে এই ৩। আর এই মোট জমা হচ্ছে এই যে মাস শেষে জমা। এই যে এই মোট জমা হচ্ছে ৭০০। কিস্তির সংখ্যা ৩, মোট জমা ৭০০। তো দেখো কি মানে সম্পর্কটা কি হয় দেখো। n সংখ্যক কিস্তি শেষে মোট জমা। প্রারম্ভিক জমা যোগ n গুণ প্রতি মাসের সঞ্চয়। বুঝতে পারছো কি বলছি? তুমি এই সূত্র দিয়ে এখানে যে কোনোটা করতে পারবা। যেমন ধরো এখানে এই n হচ্ছে কিস্তির সংখ্যা বা কত মাস ধরে তুমি টাকা দিচ্ছ। কারণ প্রত্যেক মাসেই তো তুমি একবার কিস্তি দিচ্ছ। আর এই গুণ প্রতি মাসের সঞ্চয়, প্রতি মাসের সঞ্চয় কত? ২০০। আর প্রারম্ভিক জমা কত? প্রারম্ভিক জমা হচ্ছে ১০০। তো দেখো এই n সমান যখন ৩ হবে, এই n সমান যখন ৩ হবে তাহলে প্রারম্ভিক জমা কত? প্রারম্ভিক জমা হচ্ছে ১০০ আর n সমান ৩ আর প্রতি মাসের সঞ্চয় ২। তো দেখো যদি তুমি n এর মান ৩ বসাও তাহলে দেখো এই ৩য় মাসের সঞ্চয় যাচ্ছে। দেখো প্রারম্ভিক জমা এখানে ১০০ হবে আর এখানে ৩ আর প্রতি মাসের সঞ্চয় তো ২০০। এই যে প্রতি মাসের সঞ্চয় ২০০। তো দেখছো এখানে একটা সূত্র পেয়ে গেলাম। তো দেখো শিক্ষার্থীরা তোমরা এই যে নিচে আমি যেগুলো করছি এগুলো তো তোমাদের অবশ্যই খাতায় করতে হবে। আর তোমরা যখন বইয়ের ছক পূরণ করবা তখন তোমরা বইয়ের ছকে শুধুমাত্র এইটুকু লিখবা যে নিম্নের সম্পর্ক n সংখ্যক কিস্তি শেষে মোট জমা সমান প্রারম্ভিক জমা যোগ n গুণ, এইটা কিন্তু গুণ, এই যে এটা গুণ প্রতি মাসের সঞ্চয় যেখানে n সমান ১ ২ ৩ ৪ মানে n সময় যতগুলো কিস্তি হবে বা যতগুলো মাস হবে
তো দেখো শিক্ষার্থীরা, এরপর তুমি কি এই সম্পর্কটিকে একটি গাণিতিক সম্পর্কে সমীকরণে প্রকাশ করতে পারবে? যদি আমরা শান্তার কিস্তি সংখ্যাকে এক্স ধরি, কিস্তি সংখ্যা এক্স, সেটা হচ্ছে এইখানে যেটাকে আমরা এন ধরছি, এটা হচ্ছে কিস্তির সংখ্যা এক্স, এক্স আর কিস্তির পরিমাণ এম। এই কিস্তির পরিমাণ এম হচ্ছে এই 200। এই 200 কি? এই 200 হচ্ছে কিস্তির পরিমাণ এম। আর প্রারম্ভিক জমাকে সি। দেখো এইখানে যে প্রারম্ভিক জমা, কোথা? এই যে প্রারম্ভিক জমাকে আমরা সি ধরছি। সি ধরে মোট জমাকে যদি ওয়াই ধরে নেই, তাহলে আমরা লিখতে পারি ওয়াই সমান এম এক্স প্লাস সি। তো শিক্ষার্থীরা, এটি বোঝার জন্য দেখো, এই মোট জমা সমান কিস্তির পরিমাণ গুণ কিস্তির সংখ্যা। তো দেখো, এই এন হচ্ছে কিস্তির পরিমাণ। শিক্ষার্থীরা, এন কি? এন হচ্ছে কিস্তির পরিমাণ। তো দেখো, এটা এন সমান কিস্তির পরিমাণ কেন? তো দেখো, তৃতীয় মাসে জমা সমান, এখানে কিন্তু তৃতীয় মাসে জমা হলে এখানে 3 বসবে, দ্বিতীয় মাসে যদি জমা হয় এখানে 2 বসে। তো দেখো, তুমি প্রত্যেক মাসেই তো একবার কিস্তি দিচ্ছ, তো যতগুলো মাস হবে ততগুলোই তো কিস্তির সংখ্যা হবে। এটা তো খুবই সহজ। তো দেখো, ঠিক একইভাবে, তো মোট জমা সমান কিস্তির পরিমাণ গুণ কিস্তির সংখ্যা যোগ প্রারম্ভিক জমা। এই দেখো, এখানেও কিন্তু আমরা মোট সমান প্রারম্ভিক জমা, এখানে যে আমরা সম্পর্কটা বের করছি, এখানে দেখো প্রারম্ভিক জমা যোগ এন, এন গুণ প্রতি মাসের সঞ্চয়। ঠিক একইভাবে মোট জমা সমান কিস্তির পরিমাণ গুণ কিস্তির সংখ্যা যোগ প্রারম্ভিক জমা। এটা যদি বুঝো, তাহলে এখানে মোট জমা সমান ওয়াই, কিস্তির পরিমাণ সমান এম, আর কিস্তির সংখ্যা সমান এক্স, যোগ প্রারম্ভিক জমা সমান সি প্লাস সি। এটা একটা সমীকরণ বের হয়ে গেল। তোমরা এখন এই সূত্র দিয়ে যে কোনো অঙ্ককে করতে পারবা। এখানে দেখো, এই সমীকরণটি ব্যবহার করে শান্তার যে কোনো মাসের মোট সঞ্চয় বা জমার পরিমাণ নির্ণয় করা যায়। যেমন 14তম মাসে শান্তার মোট জমার পরিমাণ হবে, এখানে মোট জমার এখানে মাস কোনটা? এ দেখো, কিস্তির পরিমাণ গুণ কিস্তির সংখ্যা। তোমরা কিন্তু প্রত্যেক মাসে একবার করে কিস্তি দিচ্ছ, সেই হিসাবে কিস্তির সংখ্যা আর মাস একই কথা। এই কিস্তির সংখ্যা আর মাস একই কথা। আর কিস্তির পরিমাণ হচ্ছে 200 টাকা। এই এম সমান কিস্তির পরিমাণ আর এক্স সমান কিস্তির সংখ্যা। তো তোমরা করবা কি, এম সমান 200 বসাবা, আর এক্স সমান তো মাস, এক্স সমান কিস্তির সংখ্যা বা মাস। তো এক্স সমান এখানে 14 বসাইলে, আর সি সমান প্রারম্ভিক জমা, এই সি সমান 100 সবসময় ফিক্স থাকবে। তো তোমরা যাই করো না কেন, তোমরা জাস্ট এখানের এই এক্সটাকে পরিবর্তন করতে পারবে, মানে কততম মাস। তোমরা কিন্তু এই এম এর মানও কিন্তু ফিক্স, সে কিন্তু 200 টাকা করেই দিচ্ছে। আর সি প্রারম্ভিক জমা, সি কিন্তু ওই 100 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলছে, ওটা কিন্তু আর চেঞ্জ হবে না। শুধু চেঞ্জ হবে এই এক্স এর মান। এক্স হচ্ছে কোনটা? এক্স হচ্ছে তুমি কতগুলা কিস্তি দিচ্ছ, 14টা নাকি 15টা না কতগুলা কিস্তি দিচ্ছ। তো এটাকে করার পর দেখো 2900 টাকা আসবে। এরপর দেখো, এই সমীকরণটি ব্যবহার করে শান্তার 16 মাস 23 মাস পর কত সঞ্চয় হবে তা নিজের ছকে লিখো। তো দেখো, যখন 16 মাস হবে তখন দেখো, 16 মাস হলে এই এম সমান কিন্তু, শিক্ষার্থীরা এই এম সমান, দাঁড়াও এখানে একটা ভুল হয়েছে মনে হচ্ছে, ভুল হয়েছে না, একটু উল্টো পাল্টা লেখা হয়েছে। এই এম সমান হচ্ছে কিস্তির পরিমাণ। তো শিক্ষার্থীরা দেখো, এই এম সমান কিস্তির পরিমাণ, এইখানে কিন্তু এই এম সমান কিন্তু 200, এই 200কে আগে লেখা উচিত ছিল, আমি 200কে আসলে পরে লিখে দিচ্ছি, এটা কোনো ব্যাপার না। এই আর এক্স সমান কত? এক্স সমান হচ্ছে 16, এম সমান 200, এক্স সমান 16, আর সি সমান তো 100, এটা তো সবসময় ফিক্স, এটা করলে 3300 টাকা হয়। এরপর দেখো, ওয়াই সমান এম এক্স প্লাস সি, আমরা ঠিক সেম কাজটি করছি। তো দেখো, এখানে এখানে আরো আরো একটা ভুল হয়ে গেছে, এত ভুল কেন করছে আমি বুঝলাম না। তো দেখো, এখানে হচ্ছে 23, তো মাস সংখ্যা কত? 23। তো এখানে উত্তর ঠিকই আছে, বাট এখানে লেখাটা একটু ভুল হয়েছে। এখানে 2300 হবে না, এখানে 23 হবে। এখানের এম সমান কত? এম সমান হচ্ছে 200, আর এক্স সমান কত? এক্স সমান হচ্ছে 23। তো 23 গুণ 200 হলে কিন্তু 4600 হয়, আর যোগ 100 করলে সেটা 4700 হচ্ছে। তো শিক্ষার্থীরা, তো দেখো তোমরা এটাকে কিভাবে লিখবা, এখানে যেহেতু একটু ভুল হয়েছে, এই 200 কে আগে লিখবা। কেন আগে লিখবা? কারণ এই 200 হচ্ছে এম এর মান, আর এক্স এর মান হচ্ছে 16, আর এইখানে এম এর মান কত? এখানে এম এর মান হচ্ছে 200, আর এক্স এর মান কত? এখানে এক্স এর মান হচ্ছে 23। কি বলছি বুঝতে পারছো? এখানে এক্স এর মান কত? 23। তো তোমরা এই 200 কে আগে লিখবা, 23 কে পরে লিখবা। আমি কিন্তু তোমাদের খুব সুন্দর করে বুঝাই বলতেছি, এই জন্য আমি ভুল লিখলেও কোনো সমস্যা নেই, তোমরা বুঝতে পারবে আশা করি। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।